আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2008 সালের যুদ্ধাপরাধের বিচারের দাবি বা এই ইস্যুটা আওয়ামী লীগের যখন ম্যানিফেস্টোতে ছিল, তখন তরুণ প্রজন্ম একটা বড় অংশ আসলে সমর্থন দিয়েছিল। এবং আওয়ামী লীগের ক্ষমতা আসার পেছনে, এবং শুধু ক্ষমতা আসা না, আমরা জানি যে নিরঙ্কুশ আসলে বিজয়, আপনার 49% ভোটারের আসলে সমর্থন ছিল 2008 সালের নির্বাচনে। অথচ 2026 সালে বাংলাদেশ বিরোধী সেই মানে যাদের বিরুদ্ধে আসলে সেই মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিল, তাদের বিচারের দাবিতেই কিন্তু তরুণ প্রজন্ম একতাবদ্ধ হয়েছিল। কিন্তু 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনে দেখলাম যে 68টি রাইট সেই আসন নিয়ে তারা জাতীয় সংসদে। তো এ বিষয়ে কি আওয়ামী লীগের নিজস্ব কোনো মূল্যায়ন আছে কিনা, বা আপনি কি ভাবছেন? রুমা, আসলে আমার মনে হয় আমার টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে। মানে আমি এই সমস্যাটা সমাধান করে নিই, তারপর যুক্ত হই, তাই না? কথা শোনা যাচ্ছে আমার? একদম স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, কথা শোনা গেলে ঠিক আছে। তো যেটা হচ্ছে, ধন্যবাদ রুমা এবং সহ আলোচক এখানে হারুনুর রশিদ, একজন কূটনৈতিক, তিনি এখানে আছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন, আপনি 2008 সালের সঙ্গে 2024 সালকে মিলিয়ে ফেললেন। 2024 সালে তো কোনো নির্বাচন না, এটা তো একটু পুরোপুরি ভাবে একটা বন্দোবস্ত করা হয়েছে। কে কিভাবে থাকবে না থাকবে এটা পুরো বন্দোবস্ত করা হয়েছে। আপনি জানেন যে দখলদার ইউনূস যখন তার ব্যক্তিগত একটি সফরে লন্ডনে এসেছিলেন, তখন সেই সময় সাংবাদিকরা আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিল যে তিনি যখন এখানে আসেন, তখন বিএনপির যে বর্তমান চেয়ারম্যান, তার সঙ্গে দেখা করেছিল। আমি বলেছিলাম যে এটা কার, একজন দখলদারের সঙ্গে একজন মানে সাজাপ্রাপ্ত একজন আসামি দেখা করতেছে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। এবং তারই ধারাবাহিকতায় 24-এর তথাকথিত নির্বাচনের মাধ্যমে এটা একটা ক্ষমতার নতুন মেরুকরণ তৈরি করা হয়েছে, বন্দোবস্ত করা হয়েছে। মূলত এই দখলদার ইউনূস এত বেশি অপরাধ করেছে দেশের মানুষের সঙ্গে, দেশের সঙ্গে, দেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে, আমাদের স্বাধীনতার সংগ্রামের যে গৌরবগাথা ইতিহাসের সঙ্গে, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে তিনি অপমান অপদস্থ করেছেন, তিনি বুঝতে পেরেছেন যে তার এই পরিণতি ভয়াবহ হবে। তিনি সেই জন্য আরেকজন অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে, যারা 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে বা এই ধরনের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংসই করে নাই, বাংলাদেশের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কায়েম করেছিল, যেখানে এমপি থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, নারী, পুরুষ, শিশু কেউ নিরাপদ ছিল না। তার সঙ্গে একটা সলা পরামর্শ করে এখানে তার একটা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করেছেন। কাজে 24-এর নির্বাচনের সঙ্গে 2008 সালের নির্বাচনের কোনো তুলনা হয় না। 2008 সালের নির্বাচন সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে। স্বাধীনতা বিরোধী যেই খালেদা জিয়া কুখ্যাত নিজামী এবং আপনার মুজাহিদিকে তিনি মন্ত্রী বানিয়েছিলেন, এবং আপনারা জানেন যে 2001 থেকে 2006 সালে বাংলাদেশে কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লুটপাটের ঘটনা ঘটেছে, এগুলো আমরা জানি, 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ। কাজে এই যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ সহ সমগ্র বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে সেদিনকে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে মহাজোট গঠন করা হয়েছিল, সেই জোটকে রায় দিয়েছিল। সেটা ছিল বাংলাদেশের মানুষের সম্মিলিত সেন্টিমেন্ট। আর 2024 সালের নির্বাচন সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পাশ কাটিয়ে তারা একটা বন্দোবস্ত ব্যবস্থা করেছে। কাজেই আমি এই নির্বাচনকে আর 2008 সালের নির্বাচনের সঙ্গে তুলনা করতে চাই না, বরঞ্চ বলতে চাই
এই যে একটা পাতানো খেলা হয়েছে, এটা বাংলাদেশকে স্থিতিশীলতা ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা তৈরি হয়েছিল সেই যাত্রাকে ধ্বংস করা হয়েছে 5ই আগস্টের ঘটনার মধ্য দিয়ে, তারই ধারাবাহিকতা। এবং এই বাংলাদেশের একটা এই যে স্বাধীনতা বিরোধীর যে উত্থান, সে উত্থান একটা স্থায়ী বন্দোবস্ত করার ব্যবস্থা এই 24-এর মাধ্যমে করা হয়েছে। কাজেই এই যে তাদের যে আফালন আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে, সেটার একটা সাংবিধানিক ভিত্তি তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। কাজেই এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। এই নির্বাচন আমাদের প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে, যেখানে স্বাধীনতার প্রতীক নৌকা ছিল না, যেখানে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না। কাজে এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। হারুন রশিদ, নির্বাচন গ্রহণযোগ্য নয় এটা যেমন ঠিক আছে, এবং দেশের মানুষ কিন্তু খালিদ মাহমুদ চৌধুরী যেটা বলছিলেন অনেকে এরকম বলছেন বা বিশ্বাস করেন যে হ্যাঁ এটা একটা বন্দোবস্ত হয়েছে বা ভাগ যোগ করে নেওয়া হয়েছে। বাট যেভাবেই হোক, জামাতের এত সংখ্যক আসন নিয়ে সংসদে যাওয়া, এটা বাংলাদেশের পক্ষে যারা যেই রাজনৈতিক দলটির যে আদর্শ, যেটা আসলে বাংলাদেশের আদর্শের সাথে কিন্তু কনফ্লিক্ট করে, পুরোপুরি সাংঘর্ষিক। তো এটা কি বিএনপির রাজনীতিকে মনে হয় যে সামনে কোণঠাসা করে ফেলবে, নাকি এটাকে তারা লিভারেজ হিসেবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ রুমা, ধন্যবাদ খালিদ ভাইকে। দেখুন, খালিদ ভাই যেটা বলেছেন সেই জিনিসটা আমি একটু যদি যোগ করি, দেখেন বাংলাদেশে 2024 সালে, আমি আপনার প্রশ্নটার উত্তর দিব, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। বাংলাদেশের 2024 সালে যে ইলেকশনটা হয়েছে, এই 2026 সালে এই ইলেকশনটা কাদের মধ্যে হয়েছে? 2024 সালে যেই জঙ্গি কোয়ালিশন, আপনার সেখানে আত্মঘাতী জঙ্গিরা ছিল, সেখানে আত্মঘাতী জঙ্গিদের গোপন পেছনের সংগঠন জামাত ছিল, হেফাজত ছিল, বিদেশ থেকে জঙ্গি নিয়ে আসা হয়েছে, এবং এদের সবচেয়ে বেশি মাসল আপনার সরবরাহ করেছে বিএনপি, এবং এদের সাথে নানান বিদেশি ষড়যন্ত্র ছিল। এরা মিলে বাংলাদেশটাকে একটা নিয়মতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে এরা বাংলাদেশকে সম্পূর্ণ অবৈধ পন্থায় দখল করে ইউনূসের নেতৃত্বে দেশটাকে বছর 2 ধরে আপনার একেবারে ধ্বংস করে দিয়ে তারপরে এই কোয়ালিশনের মধ্যে একটা নির্বাচন হয়েছে। এই কোয়ালিশনে বাংলাদেশের, এই যে খালিদ ভাই যেমন বললেন, বাংলাদেশের স্বাধীনতা আনয়নকারী দল আওয়ামী লীগ ছিল না, এটা একটা জিনিস ছিল। কিন্তু আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে জামাতের যে 65 আসন বা পাওয়া, এই জিনিসটা হলো আজকে আমরা এখানে যে 3 জন আছি, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, বা মুক্তিযুদ্ধটা যে একটা আধুনিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্যই হয়েছিল, এবং সেই পথে আমাদের এগিয়ে যাওয়ার যেই ধরনের এগিয়ে যাওয়া উচিত ছিল, সেগুলো না হওয়াতে আজকে জামাত 65 সিট পেয়েছে। এবং জামাতের এই 65 সিট পাওয়াটাকে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করি, তাদের জন্য এটা ভীষণ একটা লজ্জার জিনিস। যেই জামাত আপনার পাকিস্তানে, যার আতুর ঘর পাকিস্তান, যার জন্ম হয়েছিল অবশ্য ভারতে হলো ওটা পাকিস্তানের উদ্দেশ্যে জন্ম হয়েছিল, কিন্তু যদিও তারা অনেক ইতিহাস আছে, সেখানে গেলাম না, তারা পাকিস্তানের ভারত ভাগ চায়নি, সেগুলা ভিন্ন কথা। এই জামাতের বর্তমানে সারা পৃথিবীতে সবচেয়ে আপনার বাড়িটা পাকিস্তানে, বর্তমান জামাতের। সেই পাকিস্তানে জামাত কোনো দিন দুঃস্বপ্নেও দেখতে পারে না, স্বপ্ন তো দূরে থাকুক, যে তারা 5 থেকে 10টা সিটের বেশি তাদের দেশের পার্লামেন্টে পাবে। সেই জামাত যখন বাংলাদেশের পার্লামেন্টে 65 সিট পেয়ে যায়, এইটা আমরা যারা মুক্তিযুদ্ধ করে আমাদের রক্ত দিয়ে, আমাদের কষ্ট দিয়ে, সাধনা দিয়ে এই দেশটা আমরা নিয়ে আসলাম, সেখানে এই যে জামাত এইভাবে গেড়ে বসে যেতে পারলো, এটা কিন্তু আজকে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটা মানুষকে, যারা অন্তত চিন্তাশীল মানুষ আছেন, তাদের একটু চিন্তা করে দেখতে হবে যে কিভাবে এটা তারা পারলো। এর মধ্যে হ্যাঁ, বিএনপির রাষ্ট্র চালিয়েছে, আওয়ামী লীগও তো রাষ্ট্র চালিয়েছে,
এখন যদি আমরা সবাই মিলে, আমাদের কি কোনো ধরনের ত্রুটি ছিল যে আমরা এমন কোনো গ্রাউন্ড ধীরে 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 তৈরি করেছি যে জামাত আজকে আপনার এই রকম একটা বড় দৈত্য হয়ে গেল, এবং সেই দৈত্য হয়ে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এত উন্নয়ন করা সত্ত্বেও, বাংলাদেশে দেখুন, আমি ডিটেলসে গেলে হয়তো বেশি সময় লাগবে, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন তা কিন্তু শেখ হাসিনার হাত ধরে। আপনি এখনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষেত্রে অর্জন বলুন, একটা ভালো অর্জন আপনি যে তারেক রহমানের কথা এসছে বা খালেদা জিয়ার কথা এসছে, জিয়াউর রহমানের কথা আসতে পারে, এরশাদের কথা আসতে পারে, আপনি তাদের এমন কোনো অর্জন দেখাতে পারবেন না। ছোট অর্জন বলুন, বড় অর্জন বলুন, আমি শুধু একটার কথা বলি, এই যে 1996 সালে শেখ হাসিনা যে পার্বত্য চট্টগ্রামের যে চুক্তিটা করলেন, এই রকম একটা চুক্তি করার জন্য বা এর 10 ভাগ 20 ভাগের কোনো একটা জায়গায় শান্তির জন্য ভূমিকা রাখার জন্য কত অসংখ্য মানুষ যে ইউনুস যে পুরস্কারটা পেয়েছে, সেই পুরস্কার পেয়েছে। শেখ হাসিনাকে তো সেই পুরস্কার দেওয়া হয় নাই। কিন্তু এখন শেখ হাসিনা এত কিছু করলেন, সবকিছু করলেন, তারপরও জামাত এই জায়গাটা আসলো, সেখানে আমার কথা হলো ওই জায়গাটা আমাদের স্টাডিটা করতে হবে। আমরা কি সবাই মিলে, জামাত মিলে, আওয়ামী লীগ মিলে, বা এখন বিএনপি তো সেটা করবে, এরশাদও করবে, ওদেরকে আমি তো ওদের থেকে আশা করি না, সবাই মিলে কি জামাতের জন্য আমাদের কোনো ভুলে বা কিছুতে কি জামাতের জন্য এত বড় গ্রাউন্ড তৈরি হলো কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আমি শুধু একটা জিনিস বলবো, দেখুন, আমরা কিছু কসমেটিক্স জিনিস করেছি শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক উদ্যোগগুলোতে, ওই জায়গাগুলো। আমি কিন্তু দেখেন মুক্তিযুদ্ধের, আমি আবারও বলছি রুমা, আমি উত্তরটা দিব, কিন্তু আমি 2-3টা কথা না বলেই পারছি না আপনার সামনে। দেখুন, জামাত যুদ্ধাপরাধ করেছে, এইটা আসলে বড় বিষয় ছিল না। কিন্তু ধরুন জামাত যুদ্ধাপরাধ করে নাই, জামাত যুদ্ধই করেছে আওয়ামী লীগের সমর্থকদের সাথে বা মুক্তিযোদ্ধাদের সাথে মিলে। এরকম অনেক কিছু মুক্তিযুদ্ধ করেছে না, অলি যুদ্ধ করেছে না, তারপরে আপনার কত বদমাশ যুদ্ধ করেছে না, মেজর আক্তার, ওকে অত বদমাশ আমি বলবো না, কিন্তু এই লোকগুলো তো যুদ্ধ করেছে। কিন্তু এরা কি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে? আপনার জামাত ধরুন এরকমই মুক্তিযোদ্ধা হতো, তাহলে আপনি তো এদেরকে যুদ্ধাপরাধী বলতে পারতেন না, তাহলে আপনি কিন্তু এদের বিচারও করতেন না। তাহলে জামাত যেই রাজনীতিটা করে, যেই রাজনীতি সমাজে ঘৃণা ছড়ায়, অহেতুক ভারতের প্রতি ঘৃণা ছড়ায়, হিন্দু ছড়ায়, সম্পূর্ণ অকারণে, সম্পূর্ণ মিথ্যা ঘৃণা ছড়ায়, কেউ আমরা সেটার উত্তর দিতে পারি না। এই সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো এবং দেশটা শাসন করতে চায় আফগানিস্তানের মতো, সোমালিয়ার মতো, আপনি কি এই ধরনের একটা শক্তিকে, তাদের যুদ্ধাপরাধ না থাকলে আপনি বাংলাদেশের রাজনীতি করতে দিতেন? মুক্তিযুদ্ধের বাংলাদেশ কি সেটা চেয়েছিল? মুক্তিযুদ্ধের বাংলাদেশে বলা হয়েছিল না যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বলা হয়েছিল না যে আপনার গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই দেশের আপনার মূলনীতি? বঙ্গবন্ধু যে আমাদেরকে যে 72 সালে যে সংবিধান দিয়েছিলেন, সেখানে কি এই কথাগুলো ছিল না? সেখানে কি জামাতের মতো এই ধরনের আপনার আত্মঘাতী জঙ্গি দিয়ে রাষ্ট্রের ষড়যন্ত্র করে, এবং যাদেরকে ওরা কাফের বলে, যাদেরকে ওরা মেরে ফেলতে চায়, তাদের সাথে ষড়যন্ত্র করে শেখ হাসিনার মতো একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগের মতো রাষ্ট্রের উন্নয়নকারী একটা দলকে ফেলে দেয়? তাহলে মূল জায়গাটা ছিল আসলে কিন্তু জামাতের ওই অপরাধটা, যে তারা মৌলবাদী শক্তি, তারা প্রগতিপন্থী শক্তি, তারা সভ্যতা বিরোধী শক্তি। সেখানে তার যুদ্ধাপরাধটা আমার কাছে মোটে বড় জিনিস না। আপনি 10 জন যুদ্ধাপরাধীকে আপনি ফাঁসি দিয়েছেন, হ্যাঁ, সেটা দিতে পারেন, আমি ওটার বিরোধিতা করছি না। কিন্তু কথা হলো যে আমার যে কাজটা ছিল, এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের, যারা এত বড় ষড়যন্ত্র করতে পারে, এত স্মার্ট, এদের রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য করা, সেই কাজটা কিন্তু আমরা করিনি ভালো কথা, ভবিষ্যতে সেই দিক থেকে ভাবতে হবে। এখন আপনি আপনার প্রশ্নটার সংক্ষেপ উত্তরটা হলো যে জামাত বিএনপি আপনার এরা কি মানে সহযোগী নাকি এরা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে? প্রতিদ্বন্দ্বিতা তো একটু আছেই। আপনার একটা কোয়ালিশনের মধ্যে ক্ষমতার পুনর্বিন্যাস হয়েছে, জামাত এবং ইউনুস ক্ষমতাটা ভোগ করেছে 2 বছর, এখন বিএনপি ভোগ করার জন্য ইলেকশন হয়েছে, এখন এরা কে কি করে। কিন্তু দেখুন, আখেরে আমরা অতীতে যেটা দেখেছি সেটা হলো জামাতের পক্ষে কোনো ধরনের পরিবর্তন সম্ভব না। জামাত এমন একটা জিনিস ধারণ করে যে সেখান থেকে পরিবর্তন করলে কিন্তু তার কোনো রাজনৈতিক ভ্যালু থাকে না। সুতরাং জামাত এখন মোটা দাগে বিএনপির যে আপনার মধ্যপন্থী ধরুন ইসলামিক এজেন্ডা, এটা জামাতের সাথে অ্যালাইন্ড, এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে অ্যালাইন্ড না।
ফলে চূড়ান্ত ভাবে তাদের মধ্যে বিচ্ছেদ হবে কিনা এইটা তাদের ব্যাপার। আপাতত আমরা যেটা দেখছি যে জামাত রাষ্ট্র ক্ষমতাটা চায়, এবং সেটা এখন বিএনপি তার সাথে কতটা আপনার ভাগাভাগি করবে। ওরা এমন একটা পর্যায়ে এসেছে যে ওদের মধ্যে কিছু মারামারি হবে, কিন্তু দেখবেন আমরা যখন মাঠে থাকবো তখন হয়তো তাদের মধ্যে আবার রিঅ্যালাইনমেন্ট হতেও পারে। কিন্তু আমি আশা করব বাংলাদেশকে যেহেতু আমরা আমাদের মনের মতো করে গড়তে পারিনি, অর্থাৎ একটা আধুনিক আপনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কিন্তু গঠন করতে পারিনি। সমাজে আপনার যে 1970 সালে যারা আওয়ামী লীগকে ভোট দেয় নাই, সেই মুসলিম লীগগুলো, শুধু জামাতের কথা বলছি না, জামাত তো তখন খুবই ছোট ছিল, সেই মুসলিম লীগগুলো কিন্তু বিএনপিতে জড়ো হয়েছে, এদের ডালপালা হয়েছে। এরা চাইলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে। আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে এই যে ওদেরও যে একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, এদেরকে আমরা কিভাবে ডিল করব। সেই ক্ষেত্রে আমি আপনার প্রশ্ন নিয়ে, আপনি আপনার কথা নিয়ে আসছি। খালিদ ভাই, হারুন ভাই যেটা বলছিলেন, যেমন দেখেন, একটা হচ্ছে যে অর্থনৈতিক বিষয়টা, এবং আওয়ামী লীগ আসলে অনেকদিন ক্ষমতা ছিল, কাজেই কোনো আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে কি দেখি, এখানে যেই সব সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করা হয়, বা সেই 9/11-এর পরে এখানে যেটা হয়েছিল, যে সমস্ত আপনার লেনদেন, আর্থিক লেনদেনগুলো এমন ভাবে ফলো করা হতো, যেমন আপনি যদি $1000 এখান থেকে ওখানে পাঠান, সেটাও কিন্তু মনিটর করা হয়। যার ফলে মানে ফার্স্টে তারা টার্গেট করেছে যে সন্ত্রাসী সংগঠন যারা, তারা যেন আর্থিকভাবে উঠে দাঁড়াতে না পারে, যার ফলে অনেক বেশি মনিটরিং। এইটার অভাব ছিল কিনা বাংলা আওয়ামী লীগ সরকারের। আর একটা হচ্ছে যে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, হ্যাঁ, যেটা আবার ফিরেও পেয়েছে এই 25 সালে, মেবি জুন মাসে। এটাই কি তাদেরকে আসলে আরো গোপনে গোপনে শক্তি সঞ্চয় করতে, মানে আরো সুসংগঠিত হওয়ার সুযোগ দিয়েছে কিনা, বা এই বিষয়ে আওয়ামী লীগের কোনো মনিটরিং ছিল কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখন আপনাদের উপলব্ধিটা কি, মানে সেই মানে ভুল হতে পারে, ভুল হয়ে আসলে বাংলাদেশের এত বেশি ক্ষতি হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি জানতে চাবো না যে আপনারা আসলে কি পলিসি নিচ্ছেন, সেটা নিশ্চয়ই পাবলিক করা উচিত হবে না, কিন্তু নিচ্ছেন কিনা এই আশ্বাসটা অন্তত আমাদের তৃণমূলে যারা আছেন তারা শুনতে চান। রুমা, হারুন রশিদ খুব সুন্দর মানে সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ করেছেন, এবং আপনি সেই সাথে যুক্ত করে দিলেন আমেরিকার যে মেকানিজম। দেখেন, আমেরিকা হচ্ছে একদম মডার্ন একটা দেশ, মডার্ন টেকনোলজি থেকে আরম্ভ করে সবকিছুই প্রতিদিনই তারা বিকশিত হচ্ছে। তো সেই জায়গাটায় আপনাকে বাংলাদেশের সঙ্গে যদি আপনি পশ্চিমা বা আমেরিকার তুলনা করেন বা উন্নত দেশের তুলনা করেন, তাহলে কিন্তু হবে না। বাংলাদেশের টোটাল মেকানিজমটা কি, এই যে কথাটা বললো হারুন রশিদ, যে 70 সালের তখন জামাত ছোট ছিল, কিন্তু সেই সময় বাংলাদেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে তো একটা অংশ ছিল, এবং 70 সালের নির্বাচনের যদি আমরা দেখি, সেখানে আওয়ামী লীগ মানে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু কিছু ভোটার তো আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে, এবং তারা কিন্তু অর্থনৈতিক ভাবে কিন্তু তারা কিন্তু সমৃদ্ধশালী ছিল, এবং তারা সেই সময় তাদের পরবর্তীতে যে তাদের ভূমিকাটা কিন্তু এই যে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টের বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে তারা যুক্ত হয়েছে, যার হচ্ছে মানে প্রথম যেই কথাটা যারা দেখেন, তারা কিন্তু এই যে জিয়াউর রহমানের হাত ধরে তারা এসেছে, যে সাম্প্রদায়িক রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হলো, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা আমরা যেটা ফয়সালা করে ফেলেছিলাম, সেটা নতুন করে আবার আবির্ভাব করলেন জিয়াউর রহমান, তারই ধারাবাহিকতা এসেছে। আপনাদের মনে রাখতে হবে, জামাতি ধারায়, মৌলবাদী সাম্প্রদায়িক ধারায় কিন্তু এই দেশ 75-এর পরে 21 বছর শাসন হয়েছে। 3.5 বছর যে বঙ্গবন্ধু দেশ পরিচালনা করেছেন, এটা খুবই অল্প সময়। এবং বঙ্গবন্ধু 3.5 বছর একটা দেশের একটা প্রাদেশিক একটা প্রদেশকে একটা রাষ্ট্র কাঠামো দেওয়ার যে কাজগুলো তিনি সমাধান করেছেন, এবং আমাদের যে অর্থনীতির যে দুরবস্থা ছিল সেই সময়, আমরা পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের সংগ্রামটা ছিল কেন, আমাদের ন্যায্যতা, আমাদের যে অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে, সেই কারণেই তো আমরা সেই সংগ্রাম বঙ্গবন্ধুর সঙ্গে শরীক হয়েছে 6 দফায়, সেটা স্বাধিকার যে আন্দোলন আর স্বায়ত্ত শাসনের যে আন্দোলনটা পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিণত করেছে বঙ্গবন্ধু, তো সেটা আমরা স্বাধীন করেছি। তো এইটা কিন্তু 3.5 বছরে কিন্তু এত বড় একটা সমস্যার সমাধান করা সম্ভব নয়, যেখানে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা ছিল সব থেকে বড় বিষয়।
এর মধ্যেই 75-এ 15ই আগস্ট হয়েছে, এবং এরপরে আবার ওই ধারাটাই কিন্তু 21 বছর দেশ পরিচালনা করেছে। আপনি দেখেন জিয়াউর রহমান যে ধারায় করেছে, এরশাদ সাহেব সেটাই করেছে, সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়েছে, সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে চলেছে, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি থেকে আরম্ভ করে সংস্কৃতি সবকিছু কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধ সেটা কিন্তু আপনার হচ্ছে পুরো কন্ট্রোভার্সিয়াল করে দেওয়া হয়েছে। একদিকে মুক্তিযুদ্ধ, একদিকে সাম্প্রদায়িকতা, একদিকে প্রগতি, আরেকদিকে মৌলবাদ, এগুলো একসঙ্গে চলতে পারে না, সেটাই চালানোর চেষ্টা করা হয়েছে। এবং এর বিরুদ্ধে কিন্তু এই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আমরা সংগ্রাম করেছি, সেই সংগ্রামে রোমা আপনিও ছিলেন। তো কাজেই এবং আমাদের অনেক আত্মত্যাগ এখানে আছে। এবং 96 সালে আসার পরে যেই একটা ধারা তৈরি হয়েছিল, 2001 সালে পরে আমি যেটা বললাম প্রারম্ভিক আলোচনা, 2001 সালে পরে তো একদম পুরো জঙ্গিদেরকে আমদানি করা হলো। শাহেক আব্দুর রহমান, বাংলা ভাই, এই যে জঙ্গি, একসঙ্গে 500 জায়গায় যে বোমা ফুটানো, আতঙ্কিত করা, গ্রেনেড হামলা করে প্রধান বিরোধী দলের নেতাকে হত্যা করা, এবং অসংখ্য মানুষকে এইভাবে সারা দেশে যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, এগুলো তো বাংলাদেশের মানুষ পরিচিত ছিল না। একটাই কারণ, যে মুক্তিযুদ্ধের এই ধারাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবং আপনি যে বললেন যে আওয়ামী লীগ 15 বছর দেশ পরিচালনা করছে, এই 15 বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করাতে তো দেশের মানুষ তার সুফল পেয়েছে। যেটা হচ্ছে আপনার হারুন রশিদ বললো, আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনা করেছে, এটা এই ভূখণ্ডের মানুষ কিন্তু তার সুফল পেয়েছে। 54 সালে যুক্তফ্রন্টে আওয়ামী লীগ ছিল, তখনও সুফল পেয়েছে। 71-এ আওয়ামী লীগের ভোট দিয়েছে, সেই রাষ্ট্র কাঠামো বঙ্গবন্ধুর স্বাধীন সার্বভৌমত্ব দেশ দিয়েছেন, জাতীয় পতাকা দিয়েছেন, জাতীয় সঙ্গীত দিয়েছেন, আমাদের আত্মপরিচয় দিয়েছেন। 96 সালে মানুষ প্রথমবারের মতো একটা স্বাধীন দেশে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থেকে শুরু করে একটা দেশের সুস্থ ধারা পরিচালিত হয়েছিল। এবং এই 15 বছরে আপনি দেখেন বাংলাদেশ কোন জায়গায় চলে গেছে, বাংলাদেশ ঈর্ষণীয় জায়গায় গেছে। এগুলো তো আমার কথা না। আমরা কি বারাক ওবামাকে শিখিয়ে দিয়েছিলাম তিনি কেনিয়া গিয়ে বলবেন ডেভেলপমেন্ট দেখতে গেলে, উন্নতি দেখতে গেলে বাংলাদেশে যাও? এটা কি আমরা শিখিয়ে দিয়েছি? আমরা কি বিশ্ব ব্যাংকে বলেছিলাম যে বাংলাদেশের সেই যে সমৃদ্ধ অর্থনীতিকে ম্যাজিক? শেখ হাসিনাকে যা বলা হয়েছিল তোমার এটা ম্যাজিক কি, সে বলেছিল আমার দেশপ্রেম। দেশের মধ্যে প্রেম থাকলে এটা করা যায়। আজকে যে বাংলাদেশ যে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, এটা কিসের উপরে? এটা হচ্ছে আমাদের সেই দেশপ্রেমের উপরে। দেশ পরিচালনা দেশরত্ন শেখ হাসিনা করেছিল। আপনি জানেন যে আমরা তো ভুলে যাচ্ছি যে আমরা যে পদ্মা সেতু করেছি, আপনি তো বিশ্ব ব্যাংক থেকে শুরু করে এই দখলদার ইউনূস এবং বেগম খালেদা জিয়া পর্যন্ত চিঠি লিখেছিলেন বিরোধী দলের নেতা হিসেবে অর্থায়ন না করার জন্য। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কার উপরে ভরসা রেখেছিলেন? বাংলার মানুষের উপরে। তার দেশপ্রেম ছিল, সাহসিকতা ছিল, এবং তিনি সফল হয়েছেন এবং সমগ্র পৃথিবীকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। এবং দেখেন তিনি যখন বিশ্ব ব্যাংকের কনফারেন্সে যোগ দিলেন, তখন তিনি কি নিয়ে গেছিলেন? তিনি পদ্মা সেতুর একটি ছবি নিয়ে গিয়েছিলেন, যেটা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে তিনি দিয়েছিলেন। এটা হচ্ছে শুধু ছবি না, এটা বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর একটা প্রতীক। 50 বছরে বাংলাদেশ যে স্থাপনা, যে গর্বের যে স্থাপনা, সেটা পদ্মা সেতু। এটা তো শেখ হাসিনা করেছেন এই 15 বছরে। আমি বলি তো, কাজে এই যে আওয়ামী লীগের আপনি কথা বললেন, আমাদের ভুলটা কোথায়? দেশের মানুষ কি শিক্ষাটা দোরগোড়ায় পৌঁছে দেওয়া কি আমাদের ভুল? দেশের মানুষের দারিদ্রতা দূর করা কি আমাদের ভুল? যেখানে 42% দারিদ্রতা ছিল, সেখানে আমরা 18% নিয়ে এসেছিলাম। অতি দারিদ্রতা 5% এসেছিল। এটা কি আমরা এই যে কমিয়ে এনেছি, এটা কি আমাদের ভুল? ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়াটা কি ভুল? বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রেল কাঠামো গড়ে তোলা কি ভুল? বাংলাদেশের যে একটা কানেক্টিভিটিটা একদম হাতের মুঠায় নিয়ে আসাটা, এটা কি ভুল? পুরো বাংলাদেশকে ডিজিটালাইজ করা কি ভুল? প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে বই দেওয়াটা কি ভুল? আমরা মাতৃত্বকালীন ভাতা থেকে আরম্ভ করে এতগুলো ভাতা দিয়ে যে আমাদের সামাজিক যে একটা নিরাপত্তা বলয় তৈরি করা, এটা কি আমাদের ভুল? আমাদের ব্যুরোক্রেসিকে আরো বেশি শক্তিশালী স্কিল করার জন্য যে পরিকল্পনা, একাডেমিগুলোকে আরো ডেভেলপ করে, এটা কি আমাদের ভুল? আপনি ফরেন মিনিস্ট্রিতে কাজ করেছেন, আমাদের যে ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করে তাদেরকে আরো বেশি সমৃদ্ধ করার যে পরিকল্পনা, সেটা কি মাননীয় প্রধানমন্ত্রীর ভুল? দেশপ্রেম তৈরি করা দেশের মানুষের মধ্যে, এটা কি ভুল? আপনি বলেন। এই যে কাজগুলো করে, এখন এই ভুলের জন্য কি আমাকে ক্ষমা চাইতে হবে? আপনি বলে যে 5ই আগস্টের এই ঘটনার জন্য আমাদের ভুল স্বীকার। কাকে? একটা নির্বাচিত সরকারের দায়িত্ব যে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া।